সাংসদ পার্থ ভৌমিক বলে দিয়েছে যে ভোট এলেই কেন জানি না দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বাংলা যাওয়ার কথা মনে পড়ে, বাংলা আসার কথা মনে পড়ে। আসতে পারেন, ভালো। 24-এ এসছেন লোকসভায়, আমাদের সিট 29 হয়েছে। 21-এ এসছেন, ভালো। সেটা হচ্ছে আমাদের সিট বলেছিলেন যে আগলা বার 200 পার, কারা 200 পার করেছে সবাই দেখেছে। এবারও সেরকম কিছু বলবেন। আজকে ব্যারাকপুরে আসছেন, আমি দেখলাম যে দুদিন আগে উনি আসামে গিয়ে একটা ট্রাইবাল সভায় যোগ দিয়েছেন এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী এদের সামনেই উনি বলছেন এই ট্রাইবাল এই সমাবেশ দেখে কত রং, এখানে কত রং, খুশি হয়ে বলছেন। তো ওনাকে খুশি করার জন্য বলি, এখানে পশ্চিমবঙ্গের রং একটাই, সে রংটা সবুজ, তার নাম তৃণমূল কংগ্রেস। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসছেন, আমাদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন, কিন্তু আপনাদের জানাই গ্রেপ্তার হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য মালদার বিজেপির বুথ সভাপতি। আপনাদের দেখাই, প্রোটেকশন কে দেবে? গরু পাচার নিয়ে বদনাম করেছেন, সীমান্তে সুরক্ষা নিয়ে বদনাম করেছেন। প্রত্যেকটা দেখা উচিত আপনাদের। আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারে গন্ডগোল হলে আমাদের স্বরাষ্ট্র দপ্তর বা হোম যারা, তারা দেখবেন। আপনাদেরটা কে দেখবেন? যে আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে। একদিকে এজেন্সি পেছনে লেলিয়ে দেওয়া, একদিকে এসআইআর করা, সিএ করা, এবং সব থেকে বড় বিপজ্জনক সেটা হচ্ছে, আমি আগেও বলেছি যে আপনার ভোটে নোটাধিকার, আপনার ভোটে নোটা আছে, তার মানে এখন ভোটে আপনি চাইলে কোনো দলকে ভোট দিতে পারেন, চাইলে কোনো দলকে ভোট দিতে নাও পারেন। তার মানে এটা আপনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। ভারত সরকার সেটা স্বীকার করেছে। তাহলে কারোর নাম যদি ভোটার তালিকায় না থাকে, সে হয়তো ভোট দিতে চায় না, তাই ভোটার তালিকায় নাম তোলেনি, তাহলে তাকে আপনি বেনাগরিকের আওতায় ফেলছেন কিভাবে? একদিকে রাষ্ট্র একজন নাগরিক সম্পর্কে বলছে যে আপনার ভোট না দেওয়ার অধিকার আছে, একই সঙ্গে সেই রাষ্ট্র বলছে আপনি যদি নাম না তোলেন, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আপনাকে আমি বেনাগরিক করে দেব। এসআইআর এর নামে বাংলায় যে কজন মানুষের প্রাণ গেল, 70-এর উপর মানুষ, 141 জন মানুষের যে প্রাণ গেল, না বিএলওদের কথা বলছি, এই বিএলও এবং সাধারণ মানুষ, এদের জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? পরিবারে এদের সুরক্ষা কে দেখবে? আজকে আমি আরো কতগুলো তথ্য আপনাদের বলতে চাই। আপনারা দেখেছেন আনন্দপুরে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে সেই পরিবারের হাতে অর্থ তুলে দিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে। এটা নিয়ে আমাদের খুবই চর্চা শোনা যাচ্ছে। আমি 2-3টে তথ্য দিচ্ছি পাশাপাশি। সেটা হচ্ছে গুজরাটের ডিসা জেলায় 2025 সালে এপ্রিল মাসে ঠিক এইরকম ভাবে একটা গুদামে এবং অগ্নিকাণ্ডে 21 জনের মৃত্যু হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে রাজ্য এবং কেন্দ্র সরকার তার জন্য মিলিতভাবে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহন নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে
ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে, যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। 2025 এপ্রিল গুজরাট ডিসা গুদামে অগ্নিকাণ্ডে মৃত 21 জন। চলে আসি রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আমাদের সমালোচনা হচ্ছে হোক, আপনারা গণতান্ত্রিক পরিসরে আমাদের সমালোচনা করবেন, নিশ্চয়ই চর্চা করবেন এই নিয়ে। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। তাহলে রাজস্থানের জয়সলমীর, গুজরাতের ডিসা, মধ্যপ্রদেশের হারদা, এই তিনটে ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে আগুনে মানুষের মৃত্যু। এবং সরকার কি করুণ, মানে নিষ্করুণ ব্যবহার করেছে, কি কঠিন ব্যবহার করেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার, একটা ঘটনা ঘটেছে, খুবই বাজে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই 3টে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হারদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আর প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছি। তাহলে দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা মনে রাখবেন। এইটা আমাদের বলার ছিল, আমি বললাম। আপনি আর কিছু বলবেন না? প্রশ্ন নেব না, আমি দুটো কথা বল। চিরাচরিত কথা যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবে। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না। কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি মেঘালয়ে কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে না, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা। তাহলে সেই কথা সারবত্য আজকে প্রমাণিত হচ্ছে না। এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ করা যাচ্ছে না, সেইটা আমাদের কথা হচ্ছে। অথচ বাংলায় যা যা করা হচ্ছে এসআর এর নামে, সেগুলো কিন্তু অন্য কোনো রাজ্যে করা হচ্ছে না। আপনি দেখবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের নামে হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, এটা বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে। টোটাল মিলে এসআইআর এর কারণে সব ক্ষেত্র মিলে 141 জন মারা গেছে আজ অব্দি, আপ টু ডেট। আপনারা কেউ কল্পনা করতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে, ওরা মুখে যেটা বলছে, বাংলার ক্ষেত্রে কার্যে ওরা অন্য কিছু করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি অস্মিতাকে ভয় পায়, ওরা বাঙালির জাত্যাভিমানকে ভয় পায়। ওরা যেহেতু ওদের নিজেদের মনে হয় যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না, বাঙালির সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ওরা বাঙালিকে স্বাধীনতার পরে বারংবার বাঙালিকে ছোট করার চেষ্টা করেছে। এবং তার
সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেটা এখনো চলে আসছে। এইটা আমরা এসআর এর আবহে বাংলার মানুষ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মাঠে সরস্বতী পুজো বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে আজকে অমিত শাহ কর্মী সভা করছেন এবং অন্য কোনো রাজনৈতিক দলকে ওখানে কিছু করার অনুমতি দেন না, আমি আপনাদের সামনে আজকে বিনীতভাবে বলতে চাই, ওখানেই আগামী 10 তারিখ আইএনটিটিউসির একটা আবেদন করেছে যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে, যারা ওই মাঠে খেলাধুলা করত, সরস্বতী পুজো করত, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন। আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা। আপনারা অভিযোগ করলেন যে কম্পেনসেশন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে দেওয়া হয়নি আজ পর্যন্ত, কিন্তু গতকাল আনন্দপুরের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 2 লক্ষ টাকা করে প্রকল্প। আমি তো উদাহরণ দিয়ে ওই জন্যই তো বললাম, নিজের জেলা গুজরাটে এখনো দিতে পারেননি, মানে গুজরাটের ডিসা জেলায় এখনো, রাজস্থানের জয়সালমীরে দিতে পারেননি। আপনি আর আরেকটা উদাহরণ দিচ্ছি, 2025 সালে নভেম্বর মাস লালকেল্লার মর্মান্তিক দুর্ঘটনা, যে পরিবারগুলো আহত এবং নিহত হলো, কতজন পরিবার পেয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন দিনের পর দিন সংবাদপত্রে এখনো দিল্লিতে বেরিয়ে যাচ্ছে যে বেশিরভাগ পরিবার ক্ষতিপূরণ পায়নি? আমরা তো এখান থেকে বসে বলতে পারবো না, ওখানকার মিডিয়া লিখছে। তাহলে যে প্রশ্ন আপনারা আমাকে করছেন, আমাদের করছেন, এই প্রশ্ন কেন আপনারা মানে 15 বছর ধরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন না? স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন? আমি তো 3টে উদাহরণ দিলাম, আজকে আপনারা জিজ্ঞেস করুন। মধ্যপ্রদেশের রাদরা, গুজরাটের ডিসা, রাজস্থানের জয়সালমীর এবং প্রয়াগরাজের মানে 2025 জানুয়ারিতে প্রয়াগরাজের কুম্ভ মেলা, এই 4টে গিয়ে জিজ্ঞেস করুন যে এরা কেন ক্ষতিপূরণ পায়নি এখনো, কেন লোকাল মিডিয়া দিনের পর দিন লিখছে, কেন কোর্ট ভৎসনা করছে প্রয়াগরাজে, এলাহাবাদ কোর্ট কেন হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হলেন তাদের পরিবার এখনো টাকা পাচ্ছে না কেন? এলাহাবাদ, এ তো আমার কথা নয়, এলাহাবাদ হাইকোর্টের রায় আছে, মানে অর্ডার আছে। আমি তো এখানে পার্টির মাধ্যমিকের আগে বিএলওদেরকে ছেড়ে দেওয়া হোক এই মর্মে আপনারা চিঠি দিয়েছিলেন। আমরা চিঠি দিয়েছি, বোর্ড দিয়েছে, মাধ্যমিক বোর্ড দিয়েছে। কিন্তু কমিশন বলছে চিঠি পায়নি। তাহলে একটা সুষ্ঠুভাবে কি মাধ্যমিক পরীক্ষা করানো সম্ভব, যেখানে শিক্ষক? দেখুন, মাধ্যমিক পরীক্ষাটাতেও যাতে বানচাল করা যায় তাতে নানা রকম চেষ্টা চালানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে এসআইআর এর নামে, এই নির্বাচন কমিশনে। কিন্তু আমরা আত্মপ্রত্যয়, আমরা এটা আগেই, আমাদের ঘ্রাণ শক্তি আমাদের বলেছিল 6 মাস আগে আমরা এটা প্রিভেনশন নিই। এবং মাধ্যমিক খুব, আপনারা, আমি রাজ্যের সমস্ত 7 লক্ষের ওপর যে পরীক্ষার্থীরা আছেন তাদের আশ্বস্ত করছি, কোথাও কোনো চিন্তা নেই। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার চাইছে না আপনারা বাঙালি ছেলে মেয়ে, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের কেরিয়ার ধ্বংস হোক, এটা হয়তো বিজেপি চায়, চিন্তা করবেন না, তার জন্য আমরা আছি, মমতা ব্যানার্জি আছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে মিশন 26 কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপির, কলকাতার জন্য আমাদের স্পেশাল প্ল্যান যেটা রয়েছে যে বিজেপির ওয়ার্ড কনভেনারের পদ ফেরানো হবে এবং উত্তর দক্ষিণ কলকাতা দমদমের ভালো ফল করবে। আরো বলেছে 11টা আসন জিতবার ওদের প্ল্যান, সেটা ঘোষণা করেছে। 11 কেন, ওরা 311 বলছে না কেন? ওরা তো যা খুশি বলে, আপনি বলুন, এর আগে প্রেসিডেন্ট বলুন, আমি তা বলছি। আমার বক্তব্য হচ্ছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সব কথার উত্তর দিতে হয়। এটার একটাই উত্তর, একটা আমাদের সভাপতি যেমন একটা প্রবাদ বললেন, আমি বলতে পারি যে বারবার পুজো চাইবে চিত হয়ে শুতে, পুজোকে উপর হয়ে শুতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কমিশনার হলেন সুপ্রতিম সরকার। অনেকে বলছেন যে বিরোধীরা অভিযোগ করছে যে সন্দেশখালী কাণ্ডের পুরস্কার পেলেন প্রশাসনিক সিদ্ধান্ত, এবং আরজিকর কাণ্ড থিতিয়ে যাওয়ার পরই বিনীতের মূল স্রোতে ফেরা, এরাও অভিযোগ করছেন। এগুলো তো যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হয়েছে, আমরা পার্টির দপ্তর থেকে এখানে কি নিয়ে কথা কি করে বলবো বলুন? বিরোধীরা অভিযোগ করছে যে না, পুরস্কার পেয়েছেন সুপ্রতিম সরকার।
না না, এটা বিরোধীদের মানে বিজেপির বিরোধী বলা ভুল, এটা বিজেপির এই ধরনের অভিযোগ করা স্বাভাবিক, কারণ এটাই ওদের মধ্যে সব সময় চলে। কারণ ওরা এই উন্নাও কাণ্ডে যারা ধর্ষণ করে তাদের মালা দিয়ে বরণ করে, ওদের মাথায় এটাই চলে যারা অন্যায় করবে তাদের পুরস্কৃত করো। অতএব ওই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। শুধু উন্নাও কেন, আপনি ওই যে এমপি যার বিরুদ্ধে নারী যৌন যৌথ অভিযোগ এসেছে, ব্রিজভূষণ সাক্ষী যারা, তাদের উপর পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হলো। বেলডাঙ্গায় যে 16-17 তারিখে অশান্তি হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ তদন্ত হয়েছে, এফআইআর হয়েছে এবং ইউএপিএ অ্যাক্টে তারা এফআইআর রুজু করেছে। না না, বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ, আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। মানে আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা আয়, মমতা ব্যানার্জি আয়। তোমাদের এই যে স্পেশাল প্ল্যান নিয়ে যেসব বলছে, মানে এমনি রাজনৈতিকভাবে কি ব্যাখ্যা দেবে? না না, আমাদের ওদের কি প্ল্যান আছে এটা নিয়ে আমাদের কোনো ভেবে চিন্তা কি লাভ ভাবনা আছে? নেই। ওরা প্ল্যান নিয়ে থাকুক, আমরা যেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো মানুষের সাথে থাকতে পারি। ওরা তো ভাবতে পারেনি বাংলায়, এই যে আমাদের পার্টিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মনিটরিং করলেন, এই থিওরিটা নেবেন যে ভাবতে পারেনি, যেটা পুরনো ফুটবলের ভাষায় পুলিশম্যান মার্কিং। প্রত্যেকটি মানুষের সঙ্গে, প্রত্যেকটি এলাকায় তার সঙ্গে আমাদের বিএলএ 2, আমাদের একটি সর্বক্ষণের কর্মী, তারা ওই বুথ ধরে বুথ কমিটির সঙ্গে লেগে থাকলো। যতক্ষণ না প্রতিটি মানুষের নাম ওই তালিকায় উঠছে, ওই তারা নিশ্চিদ্র প্রহরীর মতো আমাদের ছেলে মেয়েগুলি পাহারা দিল। এই পরিকল্পনাটা তো বিজেপি বুঝতে পারেনি। ওরা ভেবেছিল রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, তার রিপিটেশন বাংলায় ঘটাবো। কিন্তু আমি আবার বলতে পারি, বাংলায় ভাই বিজেপি এসছো, তোমরা আসুন, বারবার আসুন, কিন্তু আপনারা জানবেন, আপনারা যদি বুনো ওল হন, এখানে একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, সে হচ্ছে বাঘা তেঁতুল, এইটা মনে রাখবেন। আচ্ছা, হুমায়ুন কবির, তিনি নতুন আপনাদের দল ছেড়ে নতুন পার্টি করেছেন, আপনি নতুন করবেন, তিনি ফোনে কথা বলেছেন আইপিএস হুমায়ুন কবিরের সঙ্গে, অর্থাৎ আপনাদের দেবরার বিধায়ক। দেবরার বিধায়ককে জানিয়েছেন যে তিনি একটা সময় করে বাবরি মসজিদ ওই ওখানে পরিদর্শনে যাবেন। নির্বাচনের ঠিক আগে এই দুই হুমায়ুন কবিরের বন্ধুত্ব, আমি এটাকে দুই বিধায়কের কথোপকথন দেখছি না, আমি এটা দুই ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীর কথোপকথন হিসেবে দেখছি। তাহলে একজন মানুষ আরেকজন, একটি ধর্মের মানুষ যদি একটি ধর্মে যান, আমি আপনি মিলে যদি কোনো একটি মন্দির দর্শন করতে যাই, সেখানে আপনার মধ্যে কতটা সাংবাদিক সত্তা আছে বা আমার মধ্যে কতটা বিধায়ক সত্তা আছে, সেটা সেই সময় কাজ করে না। তখন দুজনেই একটি নির্দিষ্ট ধর্মে মানুষ হিসেবে কি একসঙ্গে পুজো দিচ্ছি, এটাও মাথায় রাখতে হবে। দুই ধর্মাবলম্বী, বা ভোটের আগের সঙ্গে কি আছে? মন্দির বা মসজিদ কি ভোট দিকে দিকে তাকিয়ে হয়? এ আপনি কি বলছেন? এ তো আলাদা বিষয়। মন্দির আলাদা, ধর্ম আলাদা, আবার এই ভোট আলাদা, এই দুটো একসঙ্গে মেলাবেন না। বলছি আজকে আমার হুমায়ুন কবির মিম, তাকে নিয়ে সভা করছেন বেলডাঙ্গায়। এই যে মিম, উনি তো সেলিম থেকে মিম, আর হুমায়ুন তো সেলিমের সঙ্গে হাত মেলাবেন, তো জানা কথা। সেলিম মানে কি? জাহাঙ্গীর। হুমায়ুনের ছেলে কি? জাহাঙ্গীর। আর আজকে যে মিমকে ডেকে নিয়ে আসছে, সবার হুমায়ুন কবির মিমকে ডেকে নিয়ে আসছে। হাইকোর্টে নির্দেশ দিয়েছে সবগুলো স্কুলে স্যানিটারি ন্যাপকিন বাধ্যতামূলক হবে এবং সেক্ষেত্রে এবং দেখুন, পশ্চিমবঙ্গে আজকেই খবর হয়েছে, আপনার গণমাধ্যমে হয়েছে, সমস্ত স্কুলে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে বাধ্যতামূলক হিসেবে। দেওয়া তো উচিত। আসাউদ্দিন ওয়েসির সঙ্গে সামনের সপ্তাহে দেখা করতে যাচ্ছেন, আজকে সভা রয়েছে বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় সভা রয়েছে। আচ্ছা, আমার বক্তব্য, আপনাদের খ্যাপা খুঁজে খুঁজে পেরে পরশ পাথর, খ্যাপা খুঁজে খুঁজে পেরে পরশ পাথর। চারিদিকে যাবেন, ঘুরতেই থাকবেন, ঘুরে দেখবেন ওই গণেশের মতো একটা জায়গায় এসে আবার তাকে বাদিয়ে দাঁড়িয়ে করতে হবে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরশ পাথর খুঁজছেন, খুঁজতে দিন। মানে জনতা সমুদ্র থেকে অরণ্য, অরণ্য থেকে পর্বত, সব জায়গায় উনি খুঁজুন, খুঁজে ব্যাপারটা
মানে মিমিক্রি করতে পারেন, সেরিং যেতে পারেন, আমি তো বলেছি, কিন্তু শেষ অব্দি ওই গণেশের পরিভ্রমণের মতো হবে ব্যাপারটা। উনি আবার দলে ফিরে আসবেন। আমি জানি না, আপনি দেখবেন কি হয়। আমরা অন্য দলের লোক নিয়ে এত কথা বলতে যাবো কেন? বাংলার মানুষ মানসিকভাবে বিশ্বাস করে, এটা তাদের ভিতরে আছে, যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই উৎসব মিন্স হচ্ছে মানসিকতা। যারা বাংলায় বসবাস করে, যে বাঙালি, তাদের মানসিকতা যে ধরনের, যে কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের কৃষ্টি সংস্কৃতিতে বিজেপির কোনো জায়গা নেই। আর